হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলতে চলতে চিন্ময়ী। এখন আমরা চলেছি ঘাগরা ঝর্ণার দিকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যদি ব্লগটি আপনাদের ভালো লাগে তবে লাইক অ্যান্ড শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে অবশ্যই আমার পরবর্তী ব্লগগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে আর আপনারা দেখতে পাবেন। নমস্কার। আজকে আমরা ঝাড়গ্রামে যেই হোটেলটায় আছি, ঈশানী হোটেল গেস্ট হাউস বলতে পারেন, সেইখানে এদের আবার দুটো ব্রাঞ্চ আছে। একটাতে অনেক লোক একসঙ্গে যদি আসে, মানে একটা গ্রুপ যদি আসে, বাসে করে এলো বা কিছু, তাহলে কোনো মানে ট্যুর কোম্পানি নিয়ে চলে এলো 50 জন 60 জন লোককে, তাহলে ওদের একটা গেস্ট হাউসে দিয়ে দেয়। সেটা শুধু তাদের জন্যই। আর এইটা হচ্ছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি বা সিঙ্গেল লোক বা 2-4 জন এরকম ধরনের। এখানের ঘরগুলো মোটামুটি ভালো, জিনিসপত্রও ভালো, কিন্তু কতগুলো ড্রব্যাক আছে। যেমন ধরুন, এখানে কোনো ওয়ার্ড্রোব নেই। সাজানো গোছানো আছে কিন্তু ওয়ার্ড্রোব নেই। এখন জিনিসপত্রগুলো রাখার একটু বেশ অসুবিধা বোধ করছি। আর তাছাড়া যদি ঘরে আপনি খাবার খেতে চান, তাহলে আপনার টেবিলটা খুব নিচু, একটা টি টেবিলের মতো। যদি বা তাতে খাওয়া যায়, তা আপনার যেই চেয়ারে বসে খাওয়া যাবে সেই চেয়ার কিন্তু এখানে দেওয়া নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব কিছু থেকে বাথরুমে একটু জল টপস টপস করে কোথা থেকে পড়ছে বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ে এসে ছিটকে ছিটকে লাগছে। এইটা ব্যাপার। কিন্তু তাছাড়া আপনার বাইরে ডাস্টবিন পাবেন, সমস্ত কিছু এখানে গুছিয়ে বললেই লোকে এসে ছুটে কাজ করে দিচ্ছে। সমস্ত কিছু আপনি ঠিকঠাক পাবেন। কিন্তু একটাই এইটার জিনিস, এই কয়েকটা ছোটোখাটো জিনিস কিন্তু আপনার যেটা কিনা সেলফের জাতীয় জিনিস একটা দরকার, সেইটা কিন্তু ছোটোখাটো নয়। আমরা মালটা মেঝেতেই ফেলে রেখেছি, জিনিসপত্র সব মেঝেতে ফেলে রেখেছি। সুতরাং সেইটা একবারে বিশেষভাবে দরকার। আর একটা আছে, এখানে অন্য সব হোটেলে গেলে আপনার দাঁত মাজার, ব্রাশ, বিভিন্ন রকমের কিটস দেয়। সেইটা শুধু একটা ছোট সাবান দিয়েছে, আর কিছু দেয়নি। ঠিক আছে, এই পর্যন্তই। এখন একটু বাদেই আমরা কিন্তু বেরিয়ে যাব। আমাদের গাড়ি নিয়ে তন্ময় দাঁড়িয়ে আছে, আমরা এখন বেরোবো। এখন আপাতত এখানে রাখছি, পরে আবার রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা যাচ্ছি এখন কাঁকড়াঝড়ের দিকে। প্রথমে বেলপাহাড়িতে যাব, তারপরে কাঁকড়াঝড়ে। কেমন? আমাদের সঙ্গে থাকুন আপনারা। এখনো গেট পড়ে আছে, এটা একটু অসুবিধাজনক ব্যাপার। এই অসুবিধাটার জন্য একটু সময় নষ্ট হয়। কালকে তো প্রায় আধ ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তবে একটা কথা বলি, এই যে লাইনের এপারটা যেদিকে কিনা হোটেলটা, একটু যদিও আপনার লেভেল ক্রসিং করে থাকলে অসুবিধাজনক হয়, কিন্তু এই দিকেই আপনার সমস্ত দর্শনীয় স্থানগুলো। সুতরাং আপনি এটাকে এড়াতেও পারবেন না। অন্য জায়গায় হোটেল নিলেও আপনাকে এদিক দিয়ে যেতেই হবে। আমরা এখন চলেছি বেলপাহাড়ির দিকে, রওনা হয়ে গেছি। এইবারে দেখি সেখানে কি কি দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আমরা মাঠ ঘাট বন বাদার দুধারে ছোট ছোট গ্রাম, সুন্দর সুন্দর ঘরবাড়ি সমস্ত দুধারে ছড়িয়ে রেখে আমরা এগিয়ে চললাম। মনের মধ্যে আনন্দ যেন কোন এক নতুন আবিষ্কারের ছন্দে আমরা এগিয়ে চলেছি। গ্রামের পর গ্রাম ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি অজানার সন্ধানে। কিন্তু প্রকৃতি আমাদের কোলে টেনে নিলেও আমাদেরই মনুষ্য জাতির কিছু লোক আছে যারা এই গ্রাম্য পরিবেশে এই সৌন্দর্যের মধ্যেও প্রকৃতির দিকে বসেও তাদের মানুষকে অপমান করতে বুক কাঁপে না, হাত কাঁপে না। সেই কথা আমি পরের ভাগে হয়তো আপনাদেরকে বলবো। এখন আপাতত আপনাদের নিয়ে চলেছি ঘাগড়া জলপ্রপাত। দেখাচ্ছে চিচিড়া কি চিল্কিগড় রুট। এটা হচ্ছে চিচিড়া চিল্কিগড় রুট। আমরা খ্যাতি শুনে প্রথমে কাঁচালঙ্কা হোটেলের খোঁজ করেছিলাম এখানে, কিন্তু সেটা বন্ধ দেখে, জানি না ভেতরে খোলা ছিল কি না, বাইরে থেকে বন্ধ ছিল। আমরা এই রাস্তার ধারেই একটা হোটেল, মাহাতো হোটেল, যেটা আর মিষ্টান্ন ভাণ্ডার, যেটা কি না সমস্ত রকমের খাবার দাবারই পাওয়া যায় 3 বেলা, ভাত মানে লাঞ্চ, ডিনার আর সকালের জলখাবার। সেই সকালের জলখাবারে মুড়ি, রুটি নয় লুচি আর অন্যান্য জিনিসও পাওয়া যায়, যেমন মিষ্টি টিষ্টি। এসব আমরা দেখে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমরা খাবার অর্ডার করলাম। তন্ময়ের জন্য মুড়ি ঘুগনি আর আমাদের লুচি ঘুগনি, তার সঙ্গে মিষ্টি। এখানে একটা গ্রাম্য পরিবেশ আছে, ভালোই লাগছে। ডিটেলসটা এখান থেকে 4 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে ঘাগড়া ফলস। আমরা একবারে টিফিন করে নেওয়ার পরে আমরা যাচ্ছি, আর 4.1 কিলোমিটার 7 মিনিট লাগবে ঘাগড়া ফলস। আমরা যাচ্ছি এই রাস্তা।
দেখতে পাবো। কি সুন্দর ছায়া সুনিবিড় পথ, দুই ধারে বনবিথি, ছোট্ট ছোট্ট গ্রাম, গ্রামের সুন্দর সুন্দর মাটির ঘর। আর আমরা চলেছি ঘাগড়ার দিকে, প্রায় এসে গেছি। ঘাগড়াটায় দুদিক দিয়ে যাওয়া যায়, একদিকে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে উপরের থেকে দেখে লোকে, আর একটা ওই দিক দিয়ে নামা যায় না, নামা একটু কষ্ট। আর একটা দিক হচ্ছে অন্যদিকে, যেখানে থেকে গড়ানে কিছুটা নামা যায়, পাথরে নেমে সবাই দেখে পটলগুলো। এখন আমি জানি না আমি কি নামবো না কি করবো, আপনাদের কতটা দেখাতে পারবো। দেখুন দেখি কি সুন্দর অরণ্য, দারুণ দারুণ। এগুলো হচ্ছে শালের ফুল, শালের ফুল আর শাল গাছ পাতা। আমরা স্পটে পৌঁছে গেছি, আর ঘাগড়া জলপ্রপাত কাছে এসে গেছে। জানি না কোথায় গাড়ি রাখতে হবে আর কোথায় কি করতে হবে। এই উঁচুর থেকে আমরা নামছি, দরম করে নামবো এখন। ঘাগড়া বন কি বন সুরক্ষা কমিটি যাচ্ছে। ইফকো গৃহীত গ্রাম, ইফকোটার কি বাবা, কি সুন্দর একটা মাঠ, কত বড়। এখানে কোনো উৎসব টুৎসব হয়, এই যে ঝিলিমিলি ঝিলিমিলি কাগজগুলো উপরে উঠছে, হয়তো স্পোর্টস হয়। পাতাগুলো কেমন যাচ্ছে যেন কত পাখি চলতে চলতে যাচ্ছে। ঘাগড়া জলপাই এই যে এখানে সেই কুকুরটা সামান্য খাবারের জন্য আমাদের এখানে কুই কুই করছে, কিন্তু আমাদের কাছে কিছু খাবার নেই। কি করব আর, শেষে বুঝেছে যে খাবার নেই, বসে পড়েছে। আর এইখানে কিছু বসার জায়গা টেবিলের মতো করা আছে। এখানে হয়তো স্পোর্টস হয়, ওপরে কাগজের ঝুড়ি ঝুড়ি সব ইয়ে টাঙানো আছে, অনেক উঁচু বাসে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু ঝিলমিল ঝিলমিল করছে। আর এইখানে বিশাল একটা মাঠ, শাল বন ঘেরা, দেখতে ভালো লাগছে, তাই তুললাম। চলুন এবার ঘাগড়া ফলস দেখতে যাব। এই যে রাস্তাটা নেমে গেছে, দূরে ঘাগড়া জলের স্রোতটা দেখা যাচ্ছে, বয়ে যাচ্ছে। এবার বাঁ পাশে জলপ্রপাত দেখি। এই যে পাইপলাইনগুলো গেছে, ঝর্ণার জল একেবারে নিয়ে গিয়ে বাথরুমে ঢোকাচ্ছে। ডাইরেক্ট জলের ব্যবস্থা হচ্ছে ঝর্ণার থেকে। এই যে প্রায় ঝর্ণার কাছে চলে এসেছি। বড় কঠিন গ্রানাইট পাথর এগুলো। এই পাথরের মাঝখানে একটা করে সফট পাথর বা চুনা পাথর এরকম ধরনের পাথর থাকলে সেই পাথর গলে যায় জলের স্রোতে। বুঝছেন কেমন কঠিন পাথর, একবার পড়ে যদি ঠোকা খায় মানুষের মাথা চৌচির হয়ে যাবে। আমি খুব সাবধানে হাঁটছি। জল পড়ছে দেখতে পাচ্ছ? যাবো না ওখানে? পারবে? ক্যামেরা অন আছে? হ্যাঁ। তোমার তো পিছলা জুতো নাকি?
ভয়ঙ্কর জায়গা। এই যে পটলগুলো, পটল মানে ছোট ছোট হোল, তার মধ্যে জল ভরে থাকে বলে বিদেশিরা এদেরকে নাম দিয়েছে পটল। কিন্তু এই পটলের জন্য আমাদের এই ঝর্ণার নাম ঘাগরা হয়নি। আমাদের ঘাগরা মানে হচ্ছে উড়িয়া ভাষায় ঝর্ণা, এবং ঘাগরা মানে উড়িয়া ভাষায় ঝর্ণা। এবং যেহেতু মেদিনীপুর অঞ্চলটা উড়িয়া ভাষার সঙ্গে একটা সামঞ্জস্য আছে, তার জন্য এটাকে হয়তো বাংলাতেও, মেদিনীপুরিয়া বাংলায় আর কি, ঘাগরা বলে এই ঝর্ণাকে। কারণ উড়িষ্যা ভাষার সঙ্গে অনেকটাই ইয়ে আছে। এই যে পটল, তাতে জল জমা আছে। আবার ওপেন করো, আমি পরে ভয়েস ওভার দেব। পাথরের উঁচু পাড় থাকায় এই শুকনো কালে ঝর্ণাটা প্রত্যক্ষ করার উপায় থাকে না। অনেকটা গভীরে এই ঝর্ণাটা, এবং জলের ধারাও খুবই শীর্ণ, যার জন্য এই ঝর্ণা দেখতে গেলে একটু কষ্ট করে ভেতরে যেতে হয়। বেশ কষ্ট, মানে ইয়ংদেরও যথেষ্ট কষ্ট হবে। তো জলের ধারাটা দেখা যাচ্ছে, ঝর্ণার সেরকম তেজ নেই। বর্ষাকালে যেরকম দুকুল চাপিয়ে জল একেবারে পাথরে পাথরে উঠে যায় আর ঝরঝর করে পড়তে থাকে, সেরকম নয়। একটা ঝিরিঝিরি আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো একটা কোণ থেকে পড়ছে শীর্ণ জলধারা, সেইটাই আমরা শুনতে পাচ্ছি। এবং সেইটাই নদী হয়ে পরবর্তীকালে বয়ে গেছে একদম। এইটা হচ্ছে তারাফিনী নদী হয়ে বয়ে চলে গেছে। এই যে দেখুন, অনেক কষ্টে দেখানো যাচ্ছে। এই যে এই যে এই যে একটা জলের ধারা বয়ে যাচ্ছে, তার ওইদিকে হয়তো আরও আছে, কিন্তু ঝর্ণা বলতে যেরকম একটা প্রবল বেগ, একটা উপর থেকে ধপাস করে পড়ার একটা ব্যাপার, সেরকম কিছু নয়। সেটা বর্ষাকালে দেখা যায়। এই ভদ্রলোক যেখানে বসে আছেন সেখান থেকে ঝরঝর করে জল পড়ে, সেখানে পর্যন্ত প্লাবিত হয়ে যায়। সেই জন্য তখন ঝর্ণা মনে হয়। এখন একটা ঝিরিঝিরি বওয়া নদীর মতো সে বয়ে যাচ্ছে একটু উঁচু নিচু দিয়ে। এই হচ্ছে আসল কথা। কত সুন্দর জায়গা দেখুন, খালি বসেই থাকতে ইচ্ছে করছে। মাঠের পর মাঠ, তাতেই ঘাগরা জলপ্রপাত থেকে বেরিয়ে আসা ছোট্ট স্রোতস্বিনী, ওইটা পার হয়েই লোকে চলে আসছে বাইক করে, হেঁটে। আর চারিদিকে জঙ্গলের গাছপালা, কত সুন্দর। এখানে কি কখনো দোকান বসে? হয়তো কোনো একটা টাইমে দোকানপাট বসে। এখনও একজন লোক ঘুমাচ্ছে, বিকেলে হয়তো এখানে লোকজন বেশি আসে, যার জন্য কিছু দোকানপাট দেখা যাচ্ছে। ওই নদীটি পার হয়ে সবাই যাতায়াত করে এপার ওপার। হয়তো ওইদিকে কোনো বাজার আছে, বাজার থেকে মাল আনবে, ওই দোকানের ইয়ে নিয়ে যাচ্ছে। পরম শান্তিতে বসে আছি। আর পেছনে যে একখানা গাছ আছে না, কত পুরনো তার ঠিক নেই। আর তার শেকড়গুলো একদম গুলটি পাকিয়ে পাকিয়ে উঠছে। দারুণ গাছ, বহুত পুরনো গাছ, কি গাছ জানি না, বুনো কোনো গাছ। তার মধ্যে আবার মৌচাক হয়েছে বড় বড়। যাই হোক, খুব শান্ত, এত শান্ত, মনুষ্য জনবসতিহীন একটা পুরো প্রাকৃতিক দৃশ্য। এটাতে খালি একটা বই হাতে করে বসে যাও, আর কিছু করতে হবে না। কখনো বইয়ের পাতায় মগ্ন হও, কখনো প্রকৃতিতে মগ্ন হও। দারুণ জায়গা।
কিন্তু ভিড়ভাট্টা থাকলে চলবে না, এই একদম নিরিবিলিতে আসতে হবে। ওই পিকনিক করতে চলে এলাম, নোংরা করলাম, এসব নয়। তাও তো চারিদিকে দেখছি কিছু কিছু নোংরা টোংরা বোতল টোতল পড়ে রয়েছে, এগুলো করা উচিত না, প্রকৃতিকে নষ্ট করা উচিত না। আমার টুপি আর ওর টুপি, ডবল টুপি পরে চলেছেন কর্তাবাবু। আর ওইদিকে কেউ একজন শুয়ে আছে, ওখানে বাঁশের চাচারি দিয়ে কোথায় খাবার টাবার বিক্রি হয়, চাচারি দিয়ে বেঞ্চি আর টেবিল করা আছে। এইখানটায় আমাদের কি নাম, তন্ময়, সে তার গাড়িকে ঠিক করছে। যাই, গাড়ির দিকে এগোই। হ্যাঁ, নির্জনতারও যে একটা অদ্ভুত শব্দ আছে, সেটা আপনারা এখানে না এলে অনুভব করতে পারবেন না। মাঝে মাঝে দূরে দূরে সুন্দর সুন্দর পাখির শব্দ, গাছেরা হাতছানি দিয়ে ডাকছে, আর প্রকৃতির মধ্যে বাতাস বয়ে যাচ্ছে। এইবার আমরা রওনা হলাম, রওনা হয়ে চলে যাচ্ছি তারাফিনি ড্যামের দিকে। তারাফিনি নদী, ড্যাম দেখব, চলুন আমাদের সঙ্গে। আর এই যে রাস্তার দৃশ্য, এটা তো অপূর্ব, এটা ছেড়ে আমাদের যেতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটা দিন এখানে এই জঙ্গলে থেকে যাই। এর সকাল দুপুর সন্ধে সবের একটা আলাদা চিত্র। আমরা সকালবেলা এসছি, দুপুরে এখানে বাতাস গরম হয়ে সনসন করে বইতে থাকবে, সন্ধেবেলার সূর্যাস্তের সঙ্গে এইসব বনানীর আলাদা আলাদা দৃশ্য হয়। আপনারা সেই জিনিসটা যদি এই বনভূমির এই যে প্রকৃতি, এর নিঃশ্বাস প্রশ্বাসটা যদি অনুভব করতে পারেন, যদি এর আত্মাটাকে আপনারা চিনতে পারেন, তবেই আপনাদের এই অঞ্চলে আসার সার্থকতা। নইলে জাস্ট গাড়ি করে এলাম, ঘুরলাম, দেখলাম, ব্যাস, এই আসার কোনো সার্থকতা নেই। আপনারা ভাববেন কি দেখলাম, ওই তো একটা পচা ঝর্ণা, বা আগে এই গাছ জঙ্গল পোকা মাকড় এগুলো কি, শহরের লোকেরা তাই ভাববে। কিন্তু যারা কখনো গ্রামে থেকেছে, যাদের রুটটাই গ্রামে, তারা জানে এই গাছপালার সঙ্গে তাদের কি হার্দিক সম্বন্ধ, আর কি তারা হৃদয়ের মধ্যে রেখে নিয়ে সারা জীবন চলে যায়। তারা খেতে পায় না, তাদের পোশাক নেই, আশাক নেই, কিন্তু তাদের একটা বড় সম্পদ বুকের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে এই প্রকৃতির অফুরন্ত দান তাদের মনের মধ্যে থাকে। তারা সেই সোহাগ নিয়েই বেঁচে থাকে চিরকাল। তারাফিনি ড্যাম, তারাফিনি ব্যারেজ, তারাফিনি ড্যাম। অপূর্ব।
তারাফেনী ব্যারেজের ওদিক থেকে জল আসছে, সেই জলটা লক গেট দিয়ে হালকাভাবে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। ওই জল বেরিয়ে টিপ করে জল চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। তখন এই পার থেকে জলটা ওই পারে চলে যায়। এই যে নদী ওই দিক দিয়ে বয়ে যাচ্ছে। লক গেটগুলো যত বেশি খোলা থাকবে ড্যামের জল তত যাবে। এইগুলো এই সমস্ত শুকনো জায়গা, জলের অভাব, চাষবাসের জন্য এই জলটাকে সংগ্রহ করে রাখা হয় ড্যামে। উরি বাপরে, দেখেছেন কত মৌমাছির চাক, দেখেছেন? তিনটে এখানেই, আরো নিশ্চয়ই কোথাও কোথাও আছে। একটা হয়তো খোলা আছে, যার জন্য জলটা কিছুটা জল ওইদিকে যাচ্ছে, ছিটছিট করে আওয়াজও হচ্ছে ঝর্ণার। এই যে এই জল, এই গেটটা বোধহয় খোলা আছে। এই যে এই গেটটার অল্প একটু কানাস দিয়ে জলটা আসছে, তারই এত শব্দ। ওই কানাস দিয়ে একটু, এই কানাস দিয়ে একটু, হয়তো ফাটল ধরেছে বা কিছু, তারই এত শব্দ। আর লক গেটটা পুরো খুলে দিলে কত প্রবল শব্দ হবে আর কত প্রবল বেগে জলটা যাবে ভাবুন। কত সুন্দর দৃশ্য সত্যি। এই নির্জন জায়গায় মাঝে মধ্যে স্কুলের ছাত্রছাত্র রাস্তা দিয়ে যাচ্ছে, দু একটা মোটর সাইকেল যাচ্ছে, তাতে কত সুন্দর দৃশ্য। এখানে যারা থাকে তারা মনে হয় ভগবানের সান্নিধ্য পেয়ে যায়। অপূর্ব জায়গা, অপূর্ব। কিন্তু সেই মনোভাব থাকতে হবে। আপনি শহুরে মনোভাব নিয়ে এই দৃশ্য উপভোগ করতে পারবেন না। প্রচুর দূরত্ব আর রোদের জন্য লোকে আজকাল এই ইয়েটা মানে বাইক ব্যবহার করছে, কিন্তু বাইক চিরকাল ছিল না। শুন, এখানেও দুটো আছে আর একটা ছোট্ট পুচকি আছে, তো সব মিলিয়ে বোধহয় 10খানা না 9খানা মৌচাক রয়েছে। ও আবার ডেকে তন্ময়কে বলছে মৌচাক দেখতে। প্রতিটাতে 2-3টে করে গোটা 10 মৌচাক আছে। ভালোই। এখানকার যারা জঙ্গলে পরিদর্শন করতে আসেন বা জঙ্গল থেকে সমস্ত জীবন চালানোর রসদ আহরণ করতে আসেন, তারা এগুলো পেয়ে ভালোই তাদের হবে। আমাদের ঘাগরা ঝর্ণা আর তারাফেনী নদী, তার থেকে উৎপন্ন তারাফেনী নদীর ড্যামটা দেখা হয়ে গেল, নদীটাও দেখা হয়ে গেল। এখন আমরা ছুটে চলেছি আমাদের স্বপ্নের রাজ্য, আমাদের হোমস্টে, যেখানে কিনা কাঁকড়াঝোড়, জঙ্গলের রাজত্ব, পাহাড়ের রাজত্ব। সেইখানে পাহাড়, জঙ্গল আর লেক দেখব বলে আমরা অসীম আগ্রহে অপেক্ষা করে চলেছি। একটা হচ্ছে কেতকি লেক, খান্দারানী বা খেদারানী লেক, আর পাহাড়।
যাচ্ছি আমাদের 4 মূর্তি হোমস্টের দিকে। মনে আনন্দ, রাত্রিবেলায় আমরা বসার জায়গাগুলোতে বসবো, আমরা জঙ্গল দেখব, আমরা সুন্দর করে শাল চিকেন খাবো, আর হোমস্টেতে আমরা আগুন জ্বালিয়ে বনফায়ার করব, কত আনন্দ করব, কত আনন্দ করব। কিন্তু ভগবান অন্যরকম লিখেছেন। তারাপীনি ড্যাম দেখে আমরা ছুটে চললাম গ্রামের পর গ্রাম, জঙ্গলের পর জঙ্গল, মাঠের পর মাঠ, সমস্ত পেরিয়ে মনে একটা অধীর আনন্দ নিয়ে যে আমরা যাচ্ছি জঙ্গলে, আমরা পাহাড় দেখব, কেতকী লেক দেখব, খাদারানী লেক দেখব, আরও কত কি দেখব। যাই যাই, সেখানে আমরা শাল চিকেন খাবো, আরও কত কি করব। আমরা আগুন জ্বালিয়ে বনফায়ার করব, খুব আনন্দ নিয়ে ছুটে চললাম। কিন্তু তারপরে সেখানে যা আমাদের জন্য অপেক্ষা করলো সেটা ভয়ঙ্কর জিনিস। আমরা ছুটে পালিয়ে আসতে পারলে বাঁচলাম, এখন আমরা ছুটে চলেছি সেই নিরুদ্দেশের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে একটা অপমান। চলুন আমাদের সঙ্গে সেখানে চলুন। আর এই ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আমি সেগুলো দেখাবো। এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের বলে রাখি যে আমাদের সঙ্গে সেই অপমানটা শেয়ার করবেন, যেই অপমানটা আমাদের প্রাপ্য নয়, যেটা আমরা পেয়েছি। চলুন আমরা সেখানে আপনাদের নিয়ে চলি। পরবর্তী ব্লগে আমরা এইগুলো দেখাবো। আর আপনাদের মধ্যে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, কেননা পরবর্তী ব্লগ আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে আর আপনারা জানতে পারবেন যে আমাদের সঙ্গে এর পরবর্তী ব্লগে